6 মে 2025 দিনটা আমার কাছে মন খারাপের দিন। 5 তারিখ আমরা পৌঁছে গেছিলাম সীতাপুরে রাত্রিবেলা, আর 6 তারিখ আমাদের প্রোগ্রাম ছিল কেদারনাথে। সবাই ভোর 4টের সময় রওনা দিয়ে দিল কেদারের উদ্দেশ্যে, আর আমি রয়ে গেলাম। আমার পায়ের অ্যাক্সিডেন্ট এবারের মতো আমার কেদার যাত্রা আটকে দিল। আমার সাথে রয়ে গেছিলেন আমার এক দাদা আর বৌদি, আর বাকিরা চলল কেদারের পথে। এই মন খারাপ করার দিনেও আমরা বসে থাকিনি, বেরিয়ে পড়েছিলাম সকাল হতেই ঘুরতে। আর চলে গেছিলাম প্রথমেই উত্তরাখণ্ডের অন্যতম সেরা মন্দির, প্রাচীন মন্দির এবং পৌরাণিক কাহিনীর সাথে যুক্ত শিব পার্বতীর বিবাহ বন্ধন হয়েছিল এই মন্দিরে বলে কথিত আছে, সেই ত্রিযোগী নারায়ণ দেখতে। সেই ত্রিযোগী নারায়ণ দিয়ে আমাদের দিন শুরু হয়েছিল। আর আমরা কেদার না যেতে পারলেও মনের ইচ্ছে চলে গেছিলাম সেই গৌরীকুণ্ড আর সোনপ্রয়াগে। দেখুন আজকের ভিডিওতে তার সম্পূর্ণ তথ্য। আমাদের সাথে আসা বাকি 8 জন সকাল ভোর হতেই বেরিয়ে পড়ল কেদারের উদ্দেশ্যে। সীতাপুর থেকে প্রথমে সোনপ্রয়াগ, আর সেখান থেকে গাড়ি নিয়ে গৌরীকুণ্ড, তারপর 22 কিলোমিটারের হাঁটা পথ কেদার, আর ফেরার পালা তার পরের দিন। আর আমরা চললাম সেই বিখ্যাত মন্দির দেখতে, ত্রিযোগী নারায়ণ। এই মুহূর্তে এসে দাঁড়ালাম ত্রিযোগী নারায়ণ, সীতাপুর থেকে 14 কিলোমিটার ওপরে, যেখান থেকে গৌরীকুণ্ড থেকে কেদারের যাত্রা শুরু হয়। আর এইটা হচ্ছে ত্রিযোগী নারায়ণ। যারা চারধাম যাত্রায় আসবেন চেষ্টা করবেন এটাও ঘুরে যাবার, কারণ কথিত আছে এই মন্দিরে পৌরাণিক কাহিনী অনুযায়ী হর পার্বতীর বিয়ে হয়েছিল, যার জন্য আজকের দিনও প্রচুর বিয়ে এখানে হয় এবং পবিত্র মানা হয়। সেই ত্রিযোগী নারায়ণ হর পার্বতীর বিয়ে হয়েছিল এইরকম জায়গায় দাঁড়িয়ে আছি আমি, দেখাই একদম রুদ্রপ্রয়াগের কাছে এবং সীতাপুর থেকে 14 কিলোমিটার ওপরে। আর এখানেই বিয়ে হয়েছিল মুকেশ আম্বানির ছেলের আকাশ আম্বানি। আমি দেখাই ত্রিযোগী নারায়ণের পুরো ডিটেলসটা, তার ইতিহাসও আমি যা দেখিয়ে দেবো। একদম অন্য রকমের একটা পরিবেশ। আর এখানে দেখুন প্রচুর বিয়ে এখনও হচ্ছে, এই যে সামনে সমস্ত বিয়ে হচ্ছে। এখানে পবিত্র মানা হয় এখানে বিয়ে অনুষ্ঠানকে, যার জন্য ত্রিযোগী নারায়ণে আজকের দিনেও প্রচুর মানুষ আছে শুধুমাত্র বিয়ের অনুষ্ঠান নিয়ে। এখানে বিয়ে পবিত্র মানা হয় এবং অসম্ভব সুন্দর একটা পরিবেশ, অন্যরকম জায়গা। ও মানে বেশ নস্টালজিক যে এই মন্দিরে দেখি হর পার্বতীর বিয়ে হয়েছিল। দেখাই পুরো ভেতরটা। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার ত্রিযোগী নারায়ণ গ্রামে অবস্থিত এই হিন্দু মন্দির। প্রাচীন এই মন্দির দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। এই সামনে এটা হচ্ছে বিষ্ণুকুণ্ড, আর এদিকে আছে ব্রহ্মকুণ্ড, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। পৌরাণিক কাহিনী অনুসারে বিষ্ণু কর্তৃক প্রত্যক্ষিত দেবতা শিবের দেবী পার্বতীর সাথে বিবাহের কিংবদন্তির জন্য কৃতিত্বপ্রাপ্ত। আর তাই এটি একটি জনপ্রিয় হিন্দু তীর্থস্থান এবং অভিমান ক্ষেত্র মন্দিরের অংশ। এই মন্দিরের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মন্দিরের সামনে একটি চিরস্থায়ী অগ্নি জ্বলছে। ঐশ্বরিক বিবাহের সময় থেকেই এই অগ্নিশিখা জ্বলছে বলে বিশ্বাস করা হয়। প্রাচীনকাল থেকেই এই অগ্নি স্বপ্রজ্বলিত ছিল, কিন্তু কলিযুগে কেদার ঘাটির জামলকি ব্রাহ্মণরা এটি ক্রমাগত জ্বলতে থাকে। আর জামলকি ব্রাহ্মণরাও ত্রিযোগী নারায়ণ মন্দিরের প্রধান উপাসক, তাই মন্দিরটি অখণ্ড ধনী মন্দির নামেও পরিচিত। ত্রিযোগী নারায়ণকে হিমাবতের রাজধানী বলে মনে করা হয়। সত্যযুগে শিব ও পার্বতীর স্বর্গীয় বিবাহের স্থান ছিল এটি, যা মন্দিরের সামনে একটি হবনকুণ্ড বা অগ্নিকুণ্ডে চিরকাল জ্বলন্ত পবিত্র অগ্নির উপস্থিতিতে সাক্ষী ছিল, আর যা মাটিতে 4 কোণা বিশিষ্ট অগ্নিকুণ্ড। বিষ্ণু বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন এবং অনুষ্ঠানে পার্বতীর ভাই হিসেবে কাজ করেছিলেন। কেদারনাথের আদলে তৈরি এই মন্দির লর্ড বিষ্ণুকে ডেডিকেট করা, এবং কথিত আছে এখানেই বিষ্ণু থাকতেন এবং হর পার্বতীর বিয়ে হয়েছে, এবং এখানে এখনও ওই জন্য প্রচুর শাদী হয় এবং ভীষণ পবিত্র মানা হয়। এটাই ত্রিযোগী নারায়ণ। এই মন্দিরে আসা যাত্রীরা জ্বলন্ত আগুনের ছাইকে পবিত্র বলে মনে করেন এবং এটি
তাদের সাথে বহন করেন। এটাও বিশ্বাস করা হয় যে এই আগুনের ছাই দাম্পত্য সুখ বৃদ্ধি করে। সোনপ্রয়াগ, আমরা এখন সোনপ্রয়াগে আছি। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড অবধি অন্য গাড়িতে যেতে হয়, এখানে যেতে ট্রেক করেও যাওয়া যায়। 5 কিলোমিটারের রাস্তা আছে। গৌরীকুণ্ড থেকে শুরু হয় কেদারের যাত্রা। সেই সোনপ্রয়াগে আমরা নেমে এখান থেকে গৌরীকুণ্ড অবধি 50 টাকা গাড়িতে পৌঁছে দেয়। গৌরীকুণ্ড থেকে হাঁটা শুরু হয়, যদিও আমি আজকে যেতে পারছি না আমার পায়ে চোট লাগার জন্য। তবে গৌরীকুণ্ড অবধি যাবো এবং সেখানে দেখাবো গৌরীকুণ্ডটা পুরোটাই। কিন্তু কেদার এবারে আমার আর হলো না, কারণ আমার পায়ের চোটের জন্য। এই সামনেই গাড়ি আছে, এখান থেকে গাড়িতে করে আমরা গৌরীকুণ্ড যাব। ত্রিযোগী নারায়ণ দেখে আমরা চলে এলাম সোনপ্রয়াগে। আর সোনপ্রয়াগ সীতাপুর থেকে মাত্র 5 কিলোমিটারের রাস্তা। আর এখান থেকেই যেতে হয় সেই গৌরীকুণ্ড গাড়ি করে, আর তারপর হাঁটা পথে কেদারনাথ। আমাদেরও উদ্দেশ্য ছিল গৌরীকুণ্ড অবধি অ্যাটলিস্ট যাব, কেদার যেতে না পারি। সেই সোনপ্রয়াগে এসে আমরা এগিয়ে চললাম গৌরীকুণ্ডর গাড়ির দিকে। সামনে সোনপ্রয়াগ ব্রিজ, এই ব্রিজটা ক্রস করে গাড়ি পাওয়া যায়। ওই গাড়ি আপনাকে নিয়ে যাবে গৌরীকুণ্ড অবধি। ওখান থেকে আপনার হাঁটা শুরু হবে অলকানন্দার ওপর। এই সোনপ্রয়াগ ব্রিজ অনেক ভীষণ সুন্দর পরিবেশ। এখান দিয়ে একটু আপনাকে সোনপ্রয়াগ থেকে হেঁটে আসতে হবে। তো আপনি যদি সীতাপুরে থাকেন, সোনপ্রয়াগে এসে এইটুকুনি হেঁটে এসে আপনাকে গৌরীকুণ্ডর গাড়ি ধরে যেতে হবে কেদার যাওয়ার জন্য, হাঁটার জন্য। সেই গৌরীকুণ্ডর দিকে আমরা যাচ্ছি এখন। এই উল্টো দিকে বেরোলে গাড়ি পেয়ে যাব। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার অবস্থিত এই সোনপ্রয়াগ 1800 মিটার উচ্চতায় অবস্থিত। শান্ত আশ্রয়স্থল এবং যেখানে আধ্যাত্মিকতা প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিলিত হয়। গাড়োয়াল অঞ্চলের অন্যতম শ্রদ্ধেয় প্রয়াগ হিসেবে সোনপ্রয়াগ তীর্থযাত্রী এবং ভ্রমণকারীদের হৃদয় একটি বিশেষ স্থান অধিকার করে। মন্দাকিনী আর বাসুকি তাল থেকে প্রবাহিত বাসুকি নদীর সঙ্গমস্থল এই সোনপ্রয়াগ। আমরাও সোনপ্রয়াগে এসে গাড়ি 50 টাকা পার হেড শেয়ারে পৌঁছে গেলাম গৌরীকুণ্ড, যেখান থেকে শুরু হয় কেদারনাথের যাত্রা। অসাধারণ প্রাকৃতিক পরিবেশ আর মনোরম এই শান্ত পরিবেশ দেখবার মতো। সোনপ্রয়াগ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে গৌরীকুণ্ড। অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যেই এই গৌরীকুণ্ড, আর এখান থেকেই শুরু হয় কেদারনাথের যাত্রা। গৌরীকুণ্ড একটি হিন্দু তীর্থস্থান, উত্তরাখণ্ডের কেদারনাথের বেস ক্যাম্প বলা হয়। আর এখানেই পার্বতী, যিনি গৌরী নামেও পরিচিত, শিবের ভালোবাসা জয় করার জন্য অনেক তপস্বী ও যোগ অনুশীলনের মাধ্যমে তপস্যা করেছিলেন। স্থানীয় ঐতিহ্য অনুসারেই গৌরীকুণ্ডই সেই স্থান যেখানে এই অনুশীলনগুলো সম্পাদন করার জন্য গৌরী বাস করতেন, এবং এখানেই শিব অবশেষে তার ভালোবাসা স্বীকার করেছিলেন এবং তাদের বিবাহ ত্রিযোগী নারায়ণে হয়েছিল, যা গৌরীকুণ্ডের খুব কাছাকাছি। আর আমরা এই গৌরীকুণ্ড আসার আগেই ত্রিযোগী নারায়ণ ঘুরেই সোনপ্রয়াগ হয়ে এসেছিলাম। 6 তারিখ আমরা রাতে সীতাপুরেই থেকে গেছিলাম। আর রাতের বেলায় সীতাপুর ছিল এক অনবদ্য। সীতাপুরে আমরা 3 জন ছিলাম, আর বাকিরা তখন কেদারনাথে। পরের দিন তারা ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। কেদারনাথ থেকে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম উখিমঠ। আর সেই উখিমঠ, যেখানে ওঙ্কারেশ্বর মন্দির আছে, আর সেই ওঙ্কারনাথ মন্দির দেখার জন্য আমাদের রাত্রিবাস ছিল তার পরের দিন উখিমঠে। 7 তারিখ আমরা বিকেল বেরিয়ে পড়েছিলাম উখিমঠের উদ্দেশ্যে। আমাদের সাথে যারা কেদারনাথ গেছিল তারা বিধ্বস্ত ফিরেছিল প্রায় বিকেলবেলায়।
তারপরে রওনা দিয়ে দিয়েছিলাম উখিমঠ। আমাদের পরের গন্তব্য ছিল বদ্রীনাথ ধাম, আর তার আগে রাস্তায় ঘুরে নেওয়া উখিমঠ আর তার সেই ওমকারেশ্বর মন্দির। অসাধারণ উখিমঠ আর ওমকারনাথ মন্দির দেখবার মতো ছিল। পৌরাণিক কাহিনী অনুসারে উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে উষা বানাসুরের কন্যা এবং অনিরুদ্ধের ভগবান কৃষ্ণের নাতির বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। পূর্বে উখিমঠ উষামঠ নামেও জনপ্রিয় ছিল, যা বানাসুরের কন্যা উষার দ্বারা অনুপ্রাণিত। রুদ্রপ্রয়াগ থেকে 41 কিলোমিটার দূরে উখিমঠ অসাধারণ সুন্দর জায়গা। এখানেই ওমকারেশ্বর মন্দির, আর এই ওমকারেশ্বর মন্দিরটি শীতকালীন কেদারনাথ এবং মদমহেশ্বরের আসন হিসেবে গুরুত্বপূর্ণ, কারণ শীতকালে এই মন্দিরগুলোর যাওয়ার পথ বন্ধ থাকে। তাই এখানেই দেবতাদের মূর্তিগুলো ওমকারেশ্বর মন্দির উখিমঠে নিয়ে যাওয়া হয়, আর পরবর্তী 6 মাস এখানেই পুজো করা হয়। অবশেষে এপ্রিলে বা মে মাসের প্রথমে দেবতারা আয়োজিত একটি শোভাযাত্রায় নিজেদের আবাসে ফিরে যান। মহাশিবরাত্রির দিনে অনুষ্ঠিত একটি ধর্মীয় অনুষ্ঠান হয়, যেখানে কপাট খোলার মুহূর্ত ঘোষণা হয়। সব শেষ পর্যন্ত অক্ষয় তৃতীয়ার দিন খুলে যায় এই কপাট। এই মন্দিরের ভিতরেই ভগবান রামের পূর্বপুরুষ এবং রাজা মান্ধাতার মূর্তিও রয়েছে। উখিমঠ থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম 8 তারিখ সকালবেলা। আমাদের গন্তব্য বদ্রীনাথ ধাম দর্শন। প্রায় 8 ঘন্টার এই রাস্তা অসাধারণ। আমাদের রাত্রিবাস ছিল বদ্রীনাথের খুব কাছেই পাণ্ডুকেশ্বর গ্রামে, আর এই রাস্তাতেই পড়েছিল সেই বিখ্যাত চোপতা ভ্যালি, যা অসাধারণ। দেখবার মতো এই চোপতা ভ্যালি ভোলবার নয়। কেদারনাথের শান্ত উপত্যকায় অবস্থিত এই চোপতা ভ্যালি উত্তরাখণ্ডের সবচেয়ে মনোরম এবং অত্যাশ্চর্য উপত্যকাগুলির মধ্যে একটি। একে উত্তরাখণ্ডের মিনি সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে। আর এই উপত্যকায় রয়েছে কিছু অসাধারণ সবুজ তৃণভূমি, উপত্যকা এবং ঘন বন, যা শীতকালে তুষারাবৃত পাহাড়ের মাঝখানে অবস্থিত। ট্রেকিং এবং প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি নিখুঁত গন্তব্য, এবং এখানেই দেখা যায় সেই রোডোডেনড্রনের অসাধারণ দৃশ্য। সেই চোপতা উপত্যকা পৃথিবীর স্বর্গের একটা ছোট অংশ, যা আপনার উত্তরাখণ্ডের ট্যুরের অন্যরকম মাত্রা এনে দেবে। অসাধারণ এই চোপতা ভ্যালি ভোলবার নয়। চোপতা ভ্যালিতে বেশ কিছু টেন্টও আছে যেখানে থাকা যায়, আর এখান থেকেও ট্রেকিং করে লোকে তুঙ্গনাথ উপত্যকা, মদমহেশ্বর এবং চন্দ্রতাল যায়। তাই এই রুটের সবথেকে সুন্দর জায়গা এই চোপতা ভ্যালি। অসাধারণ এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাকে কাশ্মীরকে মনে করিয়ে দেবে। বদ্রীনাথ যাওয়ার পথে, উখিমঠ থেকে বদ্রীনাথ যাওয়ার পথে এই চোপতা ভ্যালিতে আপনি অবশ্যই দাঁড়াবেন এবং বেশ কিছুক্ষণ সময় কাটান। অসাধারণ এই চোপতা ভ্যালির দৃশ্য দেখবার মতো, আপনার মন মুগ্ধ করে দেবে। এখানকার প্রাকৃতিক পরিবেশ, সবুজ তৃণভূমি আর রোডোডেনড্রন যদি দেখতে পান তাহলে তো সেটা বাড়তি পাওনা হয়ে যাবে। অসাধারণ ছিল আমাদের এই চোপতা ভ্যালির অভিজ্ঞতা। আমরা চোপতা ভ্যালিতেও দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় এনজয় করলাম। তারপরে এগিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য, আজকের পাণ্ডুকেশ্বর গ্রাম। চোপতা ভ্যালিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের গন্তব্য পাণ্ডুকেশ্বর, কারণ আমাদের পরের দিন যাওয়ার কথা পাণ্ডুকেশ্বর থেকে বদ্রীনাথ ধাম দর্শন। আর এই বদ্রীনাথ ধাম দর্শনের জন্য সব থেকে ভালো থাকার জন্য এই পাণ্ডুকেশ্বর গ্রাম। ভীষণ সুন্দর, নিরিবিলি, শান্ত পরিবেশের এই পাণ্ডুকেশ্বর গ্রাম অসাধারণ। আমরা চোপতা ভ্যালি থেকে রওনা দিলাম পাণ্ডুকেশ্বর গ্রামের দিকে। আর এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই পুরো উত্তরাখণ্ডের যত স্পট আছে তার মধ্যে সবথেকে যদি সুন্দর বলেন তাহলে বলতে হবে এই পুরো যাত্রাপথ। পুরো এই উত্তরাখণ্ডের
পুরো যাত্রাপথটাই অসাধারণ। সে আপনি গঙ্গোত্রী যাওয়ার রাস্তাই হোক, কেদারনাথ যাওয়ার রাস্তাই হোক, বদ্রীনাথ যাওয়ার রাস্তাই হোক, অসাধারণ এই পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে এই যাতায়াত দুর্দান্ত। এখানকার এই রাস্তার প্রকৃতির পরিবেশ, রাস্তা আর ডান দিকে বয়ে যাওয়া অলকানন্দা আর কখনো মন্দাকিনী। যত বদ্রীনাথের কাছে গেলাম ও ডান দিকে অলকানন্দা আর উল্টো দিকে হিমালয়ের সেই চূড়া। অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম পাণ্ডুকেশ্বর গ্রামের দিকে। আর এই প্রসঙ্গে আরও বলে রাখা ভালো, আপনার এখানে কিন্তু জার্নি প্রায় 8-9 ঘন্টার, কিন্তু এক মুহূর্তের জন্য আপনি বোর হবেন না, কারণ রাস্তার রূপ প্রকৃতি এখানে দুহাত ভরে আপনাকে উজাড় করে দেবে। দেখতে দেখতে আমরাও প্রায় পৌঁছে এলাম পাণ্ডুকেশ্বর দিকে। পাণ্ডুকেশ্বর পৌঁছাতে পৌঁছাতে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গেল। আর পরের দিনের আমাদের গন্তব্য ছিল সেই বদ্রীনাথ ধাম দর্শন। বদ্রীনাথ যাওয়ার পথেই আপনার পড়বে চামোলি গ্রাম, আর এখান থেকেই সেই তোরণ যেখান থেকে শুরু হয় চন্দ্রতালের ট্রেকিং। পুরো রাস্তাটাই এখানে কিন্তু দুর্দান্ত। এখান থেকেই হয় তুঙ্গনাথ, চন্দ্রতাল, মদমহেশ্বর সমস্ত গন্তব্যস্থল। ভ্যালি অফ ফ্লাওয়ার্স, হেমকুণ্ড সাহেব সবই এই উখিমঠ টু বদ্রীনাথ ধামের যাবার রাস্তার মধ্যে। এখান থেকেই বিভিন্ন জায়গার ট্রেকিং শুরু হয়। আর পাহাড়ের মাঝখান দিয়ে যখন রাস্তা দেখবার মতো। সন্ধে ঘনিয়ে আসছে, আমরাও এগিয়ে চলেছি পাণ্ডুকেশ্বরের দিকে। দুর্দান্ত এই অভিজ্ঞতা, জীবনে ভুলবার নয়। যারা ঘুরতে ভালোবাসেন, অ্যাডভেঞ্চার ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, একবার চেষ্টা করুন এই কেদার বদ্রী 4 ধাম আসার। তাতে কেদারনাথ যদি আপনি যেতে নাও পারেন তাতেও কোনো অসুবিধে নেই। বাকি 3 ধামে গাড়ি যায় এবং অসম্ভব সুন্দর তার প্রাকৃতিক পরিবেশ। আপনি অন্যরকম এক স্মৃতি নিয়ে এবং স্বর্গীয় এক ফিলিংস নিয়ে ফিরবেন, একদম নিশ্চিতভাবে বলতে পারি। এখন আমরা ঠিক এসে পৌঁছালাম পাণ্ডুকেশ্বর থেকে বদ্রীনাথ 22 কিলোমিটার। বদ্রীনাথ যাওয়ার জন্য নয় যোশীমঠ নয় পাণ্ডুকেশ্বর থাকাই বেটার। আমরা কালকে কেদার গেছিলাম, আমার দুর্ভাগ্যক্রমে আমি যেতে পারিনি পায়ে লাগার জন্য। সীতাপুর থেকে আজকে আমরা এসে পৌঁছালাম। পুরো রাস্তা অসাধারণ, দেখাবো আমি সেই রাস্তার ভিউ। সেখানে গিয়ে চোপ্তা ভ্যালি ফ্যান্টাস্টিক, রাস্তায় পড়েছে যোশীমঠ তুঙ্গনাথ যাবার রাস্তা, সমস্তটা বিউটিফুল রাস্তার একটা মধ্যে দিয়ে আমরা এসেছি। সে এখন বাজে ঠিক ঘড়িতে 9:30। আমরা ঢুকে গেছি হোটেলটা ভীষণ সুন্দর, এই রঘুবীর হোটেল, খুবই সুন্দর হোটেল। কাল সকালে আমরা যাব বদ্রীনাথ এবং পুরো বদ্রীনাথটা আমি দেখাবো। এই পাণ্ডুকেশ্বর থেকে বদ্রীনাথের যাত্রা, বদ্রীনাথ মন্দিরের সমস্ত তথ্য, আর তারপরে এখান থেকে যাব আউলি। আজকে আমার এই ভিডিও, আজকের এই পর্ব এখানে শেষ করছি। কালকে আসছি বদ্রীনাথের পর্ব নিয়ে। দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি, সাফার ইন্ডিয়া। 8 তারিখ রাত্রিরে পাণ্ডুকেশ্বর গ্রামে থেকে পরের দিন আমাদের গন্তব্য ছিল বদ্রীনাথ। অসম্ভব সুন্দর এই পাণ্ডুকেশ্বর গ্রামে থাকার, এই জায়গায় থাকার অভিজ্ঞতা। আর তারপরের দিন বদ্রীনাথ ধাম দর্শন জীবনে ভুলব না। সেই বদ্রীনাথ ধাম দর্শন আর যোশীমঠ সমস্ত তথ্য নিয়ে আসছি আগামী পর্বে। আজকের মতো আমার এই পর্ব এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার আগামী পর্বে বদ্রীনাথের সমস্ত অংশ নিয়ে। আজকে আসি, গুড নাইট, ভালো থাকবেন।